আমার স্ত্রী এবং আমার প্রেমের বিয়ে ছিল। তার প্রতি একসময় আমার গভীর প্রেম ছিল। অথচ আজ আমি তার মৃত্যুর কারণ। শুধু কারণ বলা যায়, খুনি আমি, তার খুনি। একসময় যে মানুষটা আমার তীব্র প্রেম উপেক্ষা করতে পারিনি বলে বাবা-মাকে ছেড়ে চলে এলো, আজ সেই মানুষটাকে আমার জন্য মরতে হলো। গতকাল রাতে যে শরীরে আঘাত করতে আমি দুবার ভাবিনি, আজ সেই শরীরটায় হাত ছোঁয়াতে ভয় হচ্ছে। খুব ভয়, ভয় তো হবেই। এই শরীরটায় যে প্রাণ নেই, তার এই প্রাণহীন দেহটার দিকে তাকিয়ে আমার অতীতের প্রেমটা জেগে উঠল। এখন তার মুখটা কত মিষ্টি লাগছে, কি সুন্দর, চমৎকার। অথচ কাল অবধি তাকে দেখলে বিরক্তি লাগতো, ভালো লাগতো না। আচ্ছা, এটা ভালোবাসা? নাকি শুধুই তার চলে যাওয়ার অনুশোচনা? কোনটা? তার নিথর দেহের দিকে পলকহীন চোখে তাকিয়ে আছি আমি। আমার চোখজোড়া নড়ছে না যেন। এই তো বছর ৮ হলো দাম্পত্যের। বছর ৪ তো সুন্দরী ছিল। স্বপ্নের মতো বিয়ের আগের তাকে যে স্বপ্নের সংসারের আশা দেখিয়েছিলাম তেমন ছিল। কিন্তু হঠাৎ সব বদলে গেল। তার বিয়ের ৪ বছর। নীলু তখন গর্ভবতী। ৭ মাস চলছিল। এতদিনে তার পরিবারও আমাদের মেনে নেয়। তার ভুলটা ক্ষমা করে দেয়। তাই তো নীলুর অসুস্থতা দেখে তার বাবার বাড়ি পাঠায়। সেই পাঠানোই হয়তো আমার ভুল ছিল। সত্যি কি তাই? এটাই ভুল ছিল নাকি দোষটা আমারই ছিল? যেই দোষটা ঢাকতে এখন অজুহাত খুঁজে বেড়াচ্ছি। হবে হয়তো তাই। তখন প্রায় বছর খানেক বাবার বাড়ি কাটায় নীলু। বাচ্চা জন্ম হওয়ার ৬ মাস পরে বাড়ি ফেরে। আর তার এই লম্বা সময়ের বাবার বাড়িতে থাকার সময় মাসে ১ বার। আমি তো আর বাবার বাড়ি যেতাম ৩-৪ দিনের জন্য। বাকিটা সময় নিজে বাড়িতেই থাকতাম। যদিও নীলু খুব চিন্তা করত, একা থাকছি, কি খাচ্ছি না খাচ্ছি। ফোনে কথা হলেই তার কথার মাঝে স্ত্রীসুলভ এসব চিন্তা ফুটে উঠত। তার ভালোবাসাটাও প্রকাশ পেত। প্রথম ২ মাস আমিও তাকে খুব মিস করতাম। ভালোবাসতাম যে, কিন্তু পরে সময়ের সঙ্গে মানিয়ে নিলাম। তার মাঝে এসে জুটে আপদ পাশের বাসার শিউলি ভাবি। শিউলি ভাবির স্বামী প্রবাসী। ১ ছেলে এবং ১ মেয়ে নিয়ে সে এখানে একাই থাকে। নীলুর সঙ্গে তার বেশ সখ্যতা ছিল। নীলু বাড়ি নেই শুনে সে প্রায়ই আমার খোঁজ নিতে চলে আসতো। প্রথম সব স্বাভাবিক ছিল, তবে আস্তে আস্তে সব অন্যরকম হয়ে যায়। শিউলি ভাবির অসাবধানতায় শাড়ির আঁচল পড়ে যাওয়া, কখনো বা পেটের অংশ বের হয়ে আসা, এসব আমার চোখে পড়তো। শিউলি ভাবিও ধীরে ধীরে ঘন ঘন আসা শুরু করে। আমার জন্য কখনো কখনো রান্নাও করে নিয়ে আসে। কখনো বা আমার ঘরে বসেই আমার রান্নাটা করে দিয়ে যায়। তখন ঘন্টা ২-৩ থাকা হয় একসাথে। প্রথম দিকে ভাবি কি ভাববে সেটা ভেবে তার সঙ্গে গল্প করতে চলে আসতাম। তবে পরবর্তী এই গল্প করতে ভালো লেগে যায়। এই ভালো লাগা ধীরে ধীরে বদলে যায়। আমি জানি না এখানে দোষটা কার, আমার না নীলুর, না শিউলি ভাবির। তবে আমার মনে হয় বেশি দোষ নীলুরই ছিল। ও আমাকে ছেড়ে এতদিনের জন্য কেনই বা বাড়ি থাকলো? তাই তো এসব হলো। আমি আর শিউলি ভাবি এত ক্লোজ হয়ে গেলাম। আর শিউলি ভাবি, সে তো খুব দুঃখী। স্বামী প্রবাসে ৫ বছর ধরে। ফোনে কথা বলে কি সব হয়? তাছাড়া স্বামীটা তো টাকা দিয়েই ক্ষান্ত। একটু ভালোবাসা দেখায় না, তাই তো ভুল হয়ে গেছে। আর সময়ের সঙ্গে ভুলটা ধীরে ধীরে বাড়তে থাকে। আমার যেদিন ছেলে হয় সেদিনও আমি শিউলি ভাবির সঙ্গে ছিলাম। নীলু ওদিকে লেবার পেইনে কষ্ট পাচ্ছে। আর আমি এদিকে। সেদিন বারবার নীলুর পরিবার ফোন দিচ্ছিল আর আমি আশ্বাস দিচ্ছিলাম, এই তো পথে, এই তো জ্যামে আটকে পড়ে গেছি। অতঃপর ছেলেটা হওয়ার ২ ঘন্টা পর হাসপাতালে গিয়ে উপস্থিত হই। কিন্তু নীলু এরপরও কিছু মনে করেনি। আমি যে কাজের ব্যস্ততার অজুহাত দিয়েছি, নীলু সেই ব্যস্ততা সত্যিই মেনে নিয়েছে। তবে নীলুর বাবা কিছুটা বিরক্ত ছিলেন। একে তো আমি তার পছন্দের পাত্র নই, তার উপর নীলুর এমন অবস্থায় আসতে দেরি করেছি। তাই বিরক্ত হয়তো, তবে বুঝতে দেননি। অতঃপর আমার ছেলের ৬ মাস বয়স অবধি নীলু বাবার বাড়িই ছিল। যদিও ১ মাস পরই আসতে চাচ্ছিল, কিন্তু আমি আসতে দেইনি, বাধা দিয়েছি। তখন যে নীলুর কাছে ভালো স্বামী হয়ে থাকতে চাইছিলাম,
সঙ্গে শিউলি ভাবিকেও হারাতে চাইনি, তাই আমি নানা অজুহাত রাখলাম। তবুও নীলু মনমরা হয়ে বলছিল, এতদিন ধরে তোমায় মন মতো কাছে পাই না, আমার ভালো লাগে না সুজয়। তাছাড়া তুমিও তো ওখানে কষ্ট করছো। হ্যাঁ, কিন্তু নীলু তুমি এখন অসুস্থ। এই সময়ে এসে বাচ্চাকে সামলাও, সংসার সামলাও, সবটা পারবে না। তাই বাবু একটু বড় হোক, ততটা সময় মায়ের কাছে থাকো। একটু বড় হলে তখন না হয় আসলে, ততদিনে তুমিও সন্তান লালন পালন শিখে যাবে। আমি শুধু এই কথা নয়, আরো অনেক অজুহাত দিয়েছি। নীলুর একা সংসারে কষ্ট হবে, বাচ্চা কান্না করলে দিক বেদিক হারিয়ে যাবে, সবকিছু সামলানো কষ্টকর। নীলুকে সেবার মানাতে বেশ বেগ পোহাতে হয়। তবুও সে মেনে যায়, কিন্তু বাচ্চার 6 মাস বয়স হওয়ার পর থেকে আর তাকে সামলানো যাচ্ছিল না। সে এবার আসবেই। তাই আমাকেও বাধ্য হয়ে তাকে নিয়ে আসতে হয়। সেই সময়ে মনে অনেক ভয় কাজ করত। কারণ নীলুর কাছে খারাপ হতে চাইনি, তাকে তখনও বোধহয় ভালোবাসতাম। তাই খুব সাবধানে চলাফেরা করতাম। কিন্তু শিউলি ভাবি এসব মানতো না। বাচ্চা দেখার নামে হুটহাট ঘরে আসতো, হঠাৎ হঠাৎ কাছে চলে আসতো, যেটা আমার জন্য ভয়ের ছিল। তবে শিউলি ভাবি আমার ভয়টা বুঝতেই চাইতো না। তার মাঝে ভয় ডর কমই ছিল। তবুও আমি বেশ সাবধানে চলতাম। কিন্তু চাইলেই সব আড়াল করা যায়? শিউলি ভাবি যখন তখন ফোন করে তার কাছে ডাকতো। না যাইতে চাইলে ঘরে চলে আসার কথা বলতো। তাই না চাইতেও যেতে হতো। তবে তার কাছাকাছি গিয়ে যে খারাপ লাগতো তা নয়, বেশ ভালোই লাগতো। কিন্তু রাতে তার কাছে গেলে সে তাড়াতাড়ি বাসায় ফিরতে দিত না। একলা ঘরে বাচ্চা নিয়ে নীলু খুব প্যারায় থাকতো। তার মাঝে আমার রাত করে বাসায় ফেরা, সবকিছু নিয়ে বেশ চিন্তায় ছিল। এটা নিয়ে আমাদের টুকটাক কথা কাটাকাটি হতে থাকে। নীলুর একটাই কথা, রাতে তো আমি অফিস করি না, তবে বাসায় ফিরছি না কেন? এত লেট হয় কেন? আমার কথা সে এত কৈফিয়ত চাচ্ছে কেন? এটা নিয়ে টুকটাক ঝগড়া হয়। এই শুরু আমাদের ঝগড়ার। তবে প্রথম প্রথম ঝগড়া শেষে আমি তাকে মানাতাম, রাগ কমাতাম, কথা দিতাম পরে তাড়াতাড়ি আসবো। কিন্তু সেই পরটা আর আসে না। সত্যি বলতে শিউলি ভাবির চাওয়ার সঙ্গে আমারও একটা অভ্যাস হয়ে গিয়েছে তার সাথে কাটানোর, তাই ছাড়তে পারছিলাম না। আর রোজ রোজ এত দেখা করা কাল হয়ে দাঁড়ায়। সেদিন রাতে শিউলি ভাবির বাসা থেকে বের হওয়ার সময় নীলুর নজরে পড়ে। সে জানলার কাছে কোনো একটা কাজে এসেছিল। আমি ঘরে ঢুকতেই নীলু জানতে চায়, তুমি শিউলি ভাবিদের ঘরে গিয়েছিলে? নীলুর মুখে বিস্ময় ছিল। এদিকে তার প্রশ্ন শুনে আমি ভয়ে চমকে গেলাম। তবুও নিজেকে সামলে খুব সাবধানে বললাম, কই না তো, তাদের বাড়ি কেন যাব আমি? মনে হলো তুমি সেখান থেকে আসলে। নীলুর বিস্ময় এখনো কাটেনি। সে অবাক হয়েই বলে। তার মুখের ভাবভঙ্গি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম। ৯-৬ বোঝানো শুরু করলাম। সেদিন নীলু মেনে নিল। তবে আরো ২ দিন তার একই কথা মনে হলো। আমি বোধহয় শিউলি ভাবির বাসা থেকে বের হলাম। আমি তখনও তাকে ৯-৬ বুঝিয়ে দেই। তবে কতদিন? কথায় বলে না, চোরের ১০ দিন গৃহস্থের ১ দিন, সেটাই হলো। একদিন নীলু নিজের সন্দেহ দূর করতে মুন্নাকে ঘুম পাড়িয়ে শিউলি ভাবির ঘরে আসে। তবে সরাসরি ঘরে প্রবেশ করে না, তাদের জানালায় এসে উঁকি দেয়। শিউলি ভাবি নিচতলায় থাকার সুবাদে সেই জানালায় তাকাতেই নীলু আমাদের দেখতে পায়। নীলু বোধহয় আকাশ থেকে পড়ে, তার পুরো পৃথিবী কেমন ওলটপালট হয়ে যায়। তার মনে বয়ে চলা ঝড়ের খবর আমি তখনও নেইনি। পরে যে নিয়েছিলাম তা নয়, পরেও নেইনি। তবে সেদিন রাতে বাসায় ফিরলে নীলু খুব শান্ত গলায় জানতে চায়, শিউলি ভাবির শোবার ঘর অবধি যাবার অনুমতি কবে থেকে পেয়েছো তুমি? সেদিন ৯-৬ বোঝাতে পারলাম না। আমার কণ্ঠ দিয়ে কোনো কথাই বের হলো না। নীলুর শান্ত চোখ, তার কণ্ঠে গভীর কিছু ছিল, যা আমাকে বাধা দিল মিথ্যা বলতে। সত্যি বলতে সেদিন আমি স্পষ্ট বুঝে গেলাম, নীলুকে আর মিথ্যা বলা সম্ভব নয়। সে সত্য জেনে গিয়েছে, তাই মিথ্যা বলা সম্ভব নয়। তবুও ভয়ে ভয়ে বললাম, ভুল ভাবছো তুমি। ভুল নয়। নীলু খুব শান্ত গলায় বলে, অতঃপর আমার দিকে তাকায়। তার চোখ দুটো ছলছল করছে। এই বুঝি কান্না করে দিবে, তবে কাঁদে না। সে খুব শান্ত গলায় বলে, বাবু হওয়ার আগে তোমার কত এক্সাইটমেন্ট ছিল, কত স্বপ্ন ছিল, অথচ তার জন্মের পরে তোমার মধ্যে আমি কিছুই পাচ্ছিলাম না।
বাবা হিসেবে সন্তানের প্রতি যে একটা ভালোবাসা থাকে, তোমার মধ্যে সেই ভালোবাসাটা ছিল না সুজয়। শুধু তাই নয়, তোমার আমার প্রতিও কেমন অনীহা দেখা দিচ্ছিল। ধীরে, ধীরে কেমন একটা দূরে সরিয়ে দিচ্ছিলে আমায়। হ্যাঁ, মুখে বলোনি, মুখে তো ভালোবাসি বলেছ, কিন্তু আচরণে সেই ভালোবাসাটারই অভাব ছিল, যা আমার মধ্যে অনেক, অনেক প্রশ্নের জন্ম দেয়। যে প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আজ আমি শেষ হয়ে গেলাম সুজয়। পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। নীলু আমাকে তার হৃদয়ে কষ্ট, তার ভালোবাসার বেইমানি মানতে না পারার যন্ত্রণা ব্যাখ্যা করছিল। সে আমার জন্য কতটা আঘাত পেয়েছে, কত গভীর ক্ষত জন্ম নিয়েছে তার মধ্যে, সেসব বলছিল। কিন্তু আমি সেসব শুনেও শুনলাম না। আমার মধ্যে তো তখনও অন্য ভয় ছিল। নীলু সব জেনে গিয়েছে। এবার কি আমাকে নীলু বা শিউলি ভাবি একজনকে বেছে নিতে হবে? কিন্তু আমি একজনকে বাছতে পারছিলাম না। আমি জানি না তখন আমার মধ্যে কি হচ্ছিল। আমার মধ্যে মানুষের বৈশিষ্ট্য ছিল কিনা। তবে হ্যাঁ, আমি নীলুর কষ্ট অনুভব করতে পারিনি। শুধু এটাই মাথায় চলছিল, আমার নীলুকে দরকার। তাই তখনই তার হাত ধরে বললাম, নীলু সরি। ভুল হয়ে গিয়েছে, অজান্তে হয়ে গিয়েছে ভুলটা। এটা ভুল করে হয়ে গিয়েছে। আমার এই কথা শুনে নীলু খুব রেগে যায়। খুব কড়া গলায় বলে, ভুল? এটা ভুল? তুমি আমার বিশ্বাস, আমার ভালোবাসা সব ভেঙে দিয়েছো। আর এখন বলছো এটা ভুল? এটা আদৌ ভুল বলো? নীলু এবার হু হু করে কেঁদে দেয়। তবে কান্না মনে আঘাত করছিল কিনা জানি না, তবে তাকে হারাতে চায়নি। তাই তাকে জড়িয়ে ধরে মাপ চাইছিলাম। একবার নয় বহুবার। নীলু কাঁদতে কাঁদতে বলে, তোমায় ভালোবেসে সব ছেড়ে তোমার কাছে এসেছিলাম সুজয়। আর সেই তুমি কিভাবে পারলে এটা করতে? বলো কিভাবে? নীলু সেদিন রাতে খুব কান্না করলো। বিছানায় শোয়া মুন্নাও জেগে গিয়ে কান্নাকাটি করছিল। তবে নীলু তাকে ছুঁয়েও দেখলো না। নীলুকে দেখে মনে হচ্ছে তার এই দুনিয়ার প্রতি এখন কোনো আগ্রহই নাই। আর আমি? তার দুঃখ আমি আদৌ বুঝেছি? না হয়তো। আমার তো শুধু তাকে দরকার। তাই তো তার পায়ের কাছে পড়েছিলাম, ক্ষমা চেয়েছি। সেবার টানা ২ দিন তার হাতে পায়ে পড়ার পর সে ক্ষমা করে। বিনিময়ে শর্ত দেয় কখনো শিউলি ভাবির সঙ্গে দেখা করা যাবে না, কথা বলা যাবে না। শুধু তাই নয়, আমাদের এখান থেকে বাসা বদলাতে হবে। আমি তার সব শর্ত মেনে নেই। সত্যি তখন শিউলি ভাবির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই। কিন্তু আমি তখন ভালো ছিলাম না। তার সংস্পর্শে আমি যে সুখটা পেতাম, সেটা হারিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। তবুও নীলুর জন্য মেনে নেই। ওদিকে শিউলি ভাবিও আমাকে হারিয়ে পাগল হয়ে যায়। আমাদের বাড়ি আসে, কিন্তু নীলু দরজা খুলে না। তাকে ঘরে প্রবেশ করতে দেয় না, আর আমাকে বাসা পাল্টানোর জন্য চাপ দেয়। সপ্তাহ খানেকের মধ্যে বাধ্য হয়ে নীলুর জন্য বাসা বদলাতে হয়। তবে এই খবর শিউলি ভাবি পেয়ে সে পাগল হয়ে যায়। আমাকে ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি করে। সে আমাকে ভীষণ ভালোবাসে, আমিও তাকে চাই। তবে নীলুকে হারিয়ে নয়। তাই বাসাটা বদলেই ফেললাম। কিন্তু মন? পুরুষ মনের সেটা কি বদলাতে পারলাম? তাই তো নীলুর মন জয় করতে না করলে শিউলি ভাবির সঙ্গে আবার দেখা করা শুরু করে দেই। তবে বেশিদিন পারিনি। সপ্তাহ খানেকের মধ্যে নীলুর কাছে আবার ধরা খাই। তবে এবার ক্ষমা চেয়েও লাভ হয়নি। নীলু বাচ্চাকে নিয়ে সোজা বাবার বাড়ি চলে যায়। আমার কোনো কথাই শোনেনি। নীলু চলে যাবার পর কয়েকবার ফোনেও যোগাযোগ করি, কিন্তু পারিনি, ব্যর্থ হই। ৩ দিনের মাথায় তাকে নিয়ে আসতে যাই, তবে নীলু আসেনি। তখন রাগ করে মাসখানেক ছিল নীলু বাবার বাড়ি। আমি মাত্র ৭ দিন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তাকে ফেরানোর। তবে সে না আগানোতে আর চেষ্টা করিনি, বাদ দিয়ে দেই। কারণ তখন যে আমার জন্য শিউলি ভাবি ছিল। হ্যাঁ, নীলুর জন্য সাময়িক কষ্ট হয়েছে, তবে সেটা গাঢ় ছিল না, আর না স্থায়ী হয়েছে সেই কষ্ট। তাই তো খুব সহজেই তার চিন্তা বাদ দিয়ে শিউলি ভাবিতে মজে যায়। সত্যি বলতে পাপ এমন এক জিনিস যেটা একবার করার পর বারবার করতেই মন চায়। আর বারবার করার পর মনের মধ্যে থাকা পাপবোধ, সংকোচ, ভয় সব কেটে যায়। তখন সেটা শুধু মনকে আনন্দই দেয়। আমার ক্ষেত্রে তাই হয়েছে। নীলু আমার ভালোবাসা ছিল। তবে সেই ভালোবাসাই তো নিষিদ্ধ ছিল না। তাই তো সেটা আমায় জোরালোভাবে আটকাতে পারেনি। তবে নীলু আমাকে ছেড়ে বেশিদিন থাকতে পারেনি। মাস খানেকের মধ্যে সে আমার সংসারে ফিরে আসে। সে যে কত কষ্ট দুঃখ পেয়ে এই ঘর করতে এসেছে তা আমি জানতাম না। কখনো জানার চেষ্টা করিনি। আমি তো খুশি ছিলাম আমি মাফ না চাইতেই চলে এসেছে।
আমি শিউলি ভাবির সঙ্গে সম্পর্কে রয়েছি সেটা জানার পরও সে ফিরে এসেছে, তার মানে সে সব মেনে ঘর করবে। এটা আমার জন্য খুশির ছিল। কারণ এখন আর যে তাকে লুকিয়ে কিছু করতে হবে না। তবে সেদিন রাতে নীলু আমার পা জড়িয়ে ধরে বলেছিল, "বাবা, মায়ের সম্মান নষ্ট করে তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম। বাবা-মাকে কষ্ট দিয়ে। সেই কষ্টের ফল এখন পাচ্ছি গো সুজয়। তবুও দয়া চাচ্ছি তোমার কাছে। একটু দয়া করো। প্লিজ ওই পাপ থেকে বেরিয়ে আসো। আমার জন্য না হোক আমাদের সন্তানের জন্য ফিরে এসো।" সন্তান? হ্যাঁ, আমার একটা সন্তান আছে। কিন্তু তার প্রতি বাবা হিসেবে আমার যে একটা টান থাকার কথা সেটা আমি কখনো অনুভব করিনি। করার সময় তো পাইনি। আমি তো অন্য দুনিয়ায় ব্যস্ত। তাই বাবা নামক সত্তাটা কখনো জাগেনি। তাই নীলুর কথায় গুরুত্ব দিলাম না। তবে এটা বুঝেছি নীলু তার বাবা-মায়ের ঘর থেকে কষ্ট পেয়েই এখানে এসেছে। হয়তো তারা মেয়ের পাশে ডিভোর্সি উপাধি চায়নি। এটা তাদের সম্মান আরো নষ্ট করবে তাই ভাবনা। তাছাড়া এই বিয়ে তো তাদের ইচ্ছায় নয়, নীলুর ইচ্ছায় হয়েছে। তাই এই স্বামী খারাপ হলে তাদের কি? দোষ তো নীলুর। হয়তো এমন কিছু খারাপ কথা শুনিয়েই নীলুকে ঘরছাড়া করেছে। বুঝতে পারছি আমি। তবে এসব বোঝার পরও নীলুর প্রতি সহানুভূতি নয়, বরং আমার তিরস্কার ভেসে আসে। তাই তো খুব কড়া গলায় বললাম, "গেলি তো বাপের বাড়ি? তো বাপ রাখলো না ১ মাসের বেশি?" আরে কে রাখবে? বিয়ের পর মেয়ের স্বামীর ঘরই সব। তাই এখন থেকে আমি যা বলবো তাই মেনে চলবি। আমাকে কোনো কাজে বাধা দিবি না। তোর সমস্ত ভরণ-পোষণ পেয়ে যাবি। আমার মুখ দিয়ে বের হওয়া এই কথাগুলো নীলুর জন্য কত ভারী ছিল তা আমি জানতাম না। ইচ্ছে করেই জানতে চাইনি। কারণ তখন আমি নীলুর কষ্ট দেখতেই চাইনি। তাই তো নীলুর কোনো ভালো কথা সহ্য হয়নি। অতঃপর আমাদের সংসার ওভাবেই চলতে থাকে। আমি রাতের পর রাত শিউলির কাছে থাকতাম। প্রায় শেষ রাতে বাড়ি ফিরতাম। এসব নীলু মানতে পারত না। প্রায়ই ঝগড়া করত। আর সেই ঝগড়া থেকে আমি তার গায়ে হাত তুলি। তার মুখ বন্ধ করার মাধ্যম ছিল এই হাত তোলা। যেটা দিনের পর দিন বাড়ে, কারণ ততদিনে আমার পুরুষ মন জেনে গিয়েছিল নীলুর যাওয়ার জায়গা নাই। তার বাবার ঘরে তার জায়গা হবে না, তার ডিভোর্সি মেয়ে ঘরে তুলবে না। তাই বাধ্য হয়ে নীলুকে আমার সঙ্গেই থাকতে হবে। তাই তো নীলুর উপর অঘোষিতভাবে হাত তোলার লাইসেন্স পেয়ে যাই। তুলতেও থাকি। তবে হ্যাঁ, মাঝে মাঝে তার কাছে আসতাম, তার সঙ্গে হতাম। কিন্তু নীলু সেভাবে সাড়া দিত না। তার এবং শিউলির পার্থক্য। সে কথার জবাবে অবশ্য নীলু বলত, "তোমার জন্য এখন শুধু আমার মনে ঘৃণাই আছে সুজয়। আর যাকে ঘৃণা করা যায় তাকে সাহায্য করা যায় না। আর পারস্পরিক ইচ্ছা তো পাওয়া যায় না। এটা তুমি বুঝবে না।" যে কথা বলার পর অবশ্য নীলু খেত খুব। এভাবেই চলছিল আমাদের সংসার। আমাদের ছোট্ট সন্তান বাবা-মায়ের এই কলহ থেকেই বড় হচ্ছিল। তবে একদিন আমি সব সীমা অতিক্রম করে ফেললাম। সেদিন মাত্রাটা ছাড়িয়ে ফেললাম, একটু বেশি হয়ে যায়। হবে না কেন? নীলু কাজটাই করল এমন। নীলু